তুফান, খুব ভয় পাইছি রে, বড্ড ভয় পাইছি তুফান। আশা করি বুঝতেই পারছো কোন সিনেমাটা নিয়ে আজ কথা হবে। তো ফাইনালি সমস্ত দেশ জয় করে অবশেষে রিলিজ হয়ে গেছে কলকাতায়। কিন্তু হ্যাঁ, যে সিনেমা সারা বিশ্বে তোলপাড় করে দিয়েছে, এত তুমুল আলোড়ন সৃষ্টি করেছে, সেই সিনেমা কলকাতাতে কেন এতটা খারাপ রেসপন্স করছে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আজ আমি যে হলে সিনেমাটা দেখতে গেছিলাম সেখানে কিন্তু মাত্র 16 থেকে 17 জন বসে আমরা সিনেমাটা দেখেছি, অথচ সিনেমাটা কোনো দিক থেকেই কিন্তু এরকম ফাঁকা যাওয়া সিনেমা নয়। সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা, যে সিনেমা অবশ্যই হাউসফুল হওয়ার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমা না চলার কারণ কি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবার একটু আসা যাক এই সিনেমাটা কেন আমি বললাম আউটস্ট্যান্ডিং, তো সেই বিষয়ে নজর রাখবো। তো প্রথমেই আসা যাক এর কিছু ভালো দিক, যে জিনিসগুলো অবশ্যই এর কিছু ফ্লস রয়েছে, কিন্তু তারই মধ্যে যে জিনিসগুলো এটার সেরা পজিটিভ বলে আমার মনে হয়েছে, তার মধ্যে একটা রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হয়েছে যে সিনেমার নাম কল্কি, কিন্তু সারা সিনেমা জুড়ে কল্কির দেখা নেই। তার জন্য অপেক্ষা করতে হবে সেকেন্ড পার্টের জন্য। তো এটা একটা সাউথের ট্রেন্ড হয়ে গেছে এবং সেই ধারা বজায় রেখেই বেশ কিছু সিনেমা, শুধু সাউথ নয় বলিউডেও তারাও চেষ্টা করছে সেরকম কিছু করার। তো কেন আমি এই সিনেমাগুলির প্রসঙ্গ টেনে আনলাম সেটা বলা যাক। তো তুফানও চাইলে সেরকমই কিছু করতে পারতো, তারাও কিন্তু সেকেন্ড পার্টে ওই তুফানের ব্যাক স্টোরি দেখাতে পারতো, কিন্তু তারা কিন্তু দর্শককে হতাশ করতে চায়নি। কারণ যে নাম নিয়ে সিনেমা দেখতে আসা, তারই যদি কিছু আমরা জানতে না পারি তাহলে তাহলে সিনেমাটা কিসের সিনেমা। তো অবশ্যই এটা যেহেতু তুফানকে নিয়ে, তাই তুফানের ব্যাক স্টোরি, সে কীভাবে তুফান হয়ে উঠলো, সব গল্পই কিন্তু এখানে বলা হয়েছে ফার্স্ট পার্টে। তা বলে অবশ্যই ভাববেন না যে সেকেন্ড পার্ট আসবে না। সেকেন্ড পার্টে আরও বেশি চমক নিয়ে তারা হাজির হতে পারে এবং তার একটা ইঙ্গিত কিন্তু এর শেষে দিয়ে দিয়েছে পরিচালক রায়হান রাফি, এবং অবশ্যই সেটা আরও বেশি টুইস্টেড। তো যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম যে এখানে কিন্তু চাইলে তারা ওই রকম কিছু করতে পারতো। অবশ্যই তুফানের যে ব্যাক স্টোরিটা ছিল সেটা তারা এখানে কিন্তু কভার না করে সেটাকে সাসপেন্স রেখে দিতে পারতেন, কিন্তু তারা কিন্তু তা করেননি। তারা কিন্তু দর্শকের কাছে পুরো স্টোরিটা ক্লিয়ার করে দিয়েছে যে এই তুফান কে, কীভাবে তার আগমন, সব কিছুই কিন্তু দেখিয়েছে। তো টুইস্ট যদি কিছু থাকে সেকেন্ড পার্টের জন্য সেটা অন্যভাবে তারা দেবে, কিন্তু যাকে নিয়ে সিনেমা বা যার নামে সিনেমা সেটাকে কিন্তু তারা কখনোই লুকিয়ে রাখেননি। এটা অবশ্যই সবথেকে পজিটিভ দিক। এবং পাশাপাশি আমি সিনেমাটার বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো। অবশ্যই বিজিএম, এই সিনেমাটার বিজিএম কিছু কিছু জায়গায়, বিশেষ করে হলে যেরকম শুনতে লাগছিল, একেবারে যাকে বলে গুজবাম্প। বিশেষ করে সাকিব খানের এন্ট্রি সিনটা যেটা একেবারে প্রথমে ছিল, সেই জায়গাটা জাস্ট অসাম। এমনভাবে সেই সিনটাকে প্রেজেন্ট করেছে বা ট্রিটমেন্ট করেছে, সেটা অনেকে অনেক সিনেমার কপি বলতেই পারে, কিন্তু আমার কিন্তু কোথাও দিয়ে কোনো জায়গার কপি মনে হয়নি। কারণ একটা সিনেমা কিছু জায়গায় ছায়া থাকতেই পারে, তা বলে সেটা কপি হয়ে যায় না। তো এই জায়গায় যেটা দেখিয়েছে সাকিব খানের যে এন্ট্রিটা ছিল সেটা জাস্ট অসাধারণ ছিল। এরপরে অবশ্যই বলবো ছবির গানগুলো, প্রতিটা গান সিনেমার একেবারে রন্ধে রন্ধে মিশে যাওয়া যাকে বলে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এমনকি প্রথম যে গানটা এখনও পর্যন্ত আনরিলিজ, সেই গানটাও আমি হলে শুনতে শুনতে বেশ এনজয় করছিলাম। এবার আসা যাক পারফরম্যান্সের কথায়। এখানে দুজনের কথা অবশ্যই ডেফিনেটলি বলতে হবে। প্রথমত অবশ্যই সাকিব খান, যাকে মেগাস্টার বলা হয়, এবং সে কেন মেগাস্টার, তার এখানে যে দ্বৈত ভূমিকা রয়েছে এটা আমি বলেই দিচ্ছি। এইটুকু আশা করি স্পয়লার হবে না, কারণ সিনেমাটার মধ্যে অনেক টুইস্ট রয়েছে এবং সিনেমাটা রিলিজ হয়েছে অনেক দিন হয়েও গেছে, তো আশা করি অনেকেই দেখে ফেলেছো। তো যাই হোক, দ্বৈত ভূমিকায় যে দুটো চরিত্র তিনি যেভাবে নিজেকে মেলে ধরেছে সেটা অবশ্যই প্রশংসনীয়। এবং পাশাপাশি তুফানের যে অ্যাটিটিউড, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, প্রতিটা ডায়লগ ডেলিভারি, সব কিছুই সিনেমাটাকে আরও বেশি এনজয় দেয়। এবং পাশাপাশি আমি বলবো যে শান্ত ক্যারেক্টারটা করেছে, তার যে একেবারে ভোলা ভালা পানটাও কিন্তু সে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে, যার ফলে এই সিনেমার মধ্যে যখন নাকি দুজন মুখোমুখি হচ্ছে তখন কিন্তু আরও বেশি বিষয়টা টুইস্টিং এবং এনজয়েবল হয়ে উঠছে। তো অবশ্যই সেটা একটা পজিটিভ দিক। আর যদি একজনের কথা বলি, অবশ্যই চঞ্চল চৌধুরী। তার যদিও অনেকটাই লেটে তার এন্ট্রি ছিল, একেবারে ইন্টারভেলেরও পর, তো সেইটা আমি কোথাও গিয়ে মিস করছিলাম। তার যদি এন্ট্রিটা আরও আগে হতো তো ডেফিনেটলি একটা ওই শেয়ানে টক্কর যাকে বলে সেটা হতো। বাট সে যখন এসছে এবং যেখানে যেটুকু মানে সিন সে পেয়েছে,
পুরো ফাটিয়ে দিয়েছে, মানে যাকে বলে ওই তার ডায়লগ অনুযায়ী যে তুফানকে একেবারে খেয়ে নেব, তো সেরকমই অবশ্যই তার কাঁধে কাঁধ মিলিয়ে সে চলার চেষ্টা করেছে। তো এটা তার বেশ কিছু কিছু জায়গা ছিল, মানে সে সিনেমা দেখছে, সিনেমা দেখে এনজয় করছে, এই ছোটো ছোটো বিষয়গুলো বেশ সে সুন্দরভাবে ফুটিয়ে, আমরা জানি যে তার অভিনয় নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তো অবশ্যই নাবিলা বলে যে মেয়েটি এখানে অভিনয় করেছে, তো সেকেন্ড লিড হিসেবে সেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, এবং মিমি চক্রবর্তী গ্ল্যামারাস হিসেবে ঠিকঠাক। এবার যদি বলি এই ছবির গল্প, এই ছবির গল্পটা কিন্তু অসাধারণ একটা গল্প, যেটা কোনো জায়গার কোনো কপি কিছু নয়, কিন্তু হ্যাঁ অনেক জায়গা থেকে ইন্সপায়ার বলতে পারো হয়ে একটা নতুন কিছু প্রেজেন্ট করার চেষ্টা করছে, এবং দুটো ক্যারেক্টারের দুরকম জিনিস এখানে দেখানো হয়েছে একসাথে, এবং সেই দুটো মানে দুটো আলাদা আলাদা রাস্তা যখন একই সাথে মিলে যাচ্ছে তখন গড়ে উঠছে একটা প্রপার তুফান। তো সেটাই ঠিক এখানে দেখানো হয়েছে, এবং এখানে আমি যে বললাম শান্ত ক্যারেক্টারটা, তার একটা আলাদা স্টোরি, এবং এখানে তুফানের একটা আলাদা স্টোরি, তো দুটো পার্টে দুটো স্টোরিকে দেখানো হয়েছে। তো অবশ্যই এখানে কিন্তু স্টোরির অভাব নেই, স্টোরি অবশ্যই আছে, কিন্তু যে জিনিসটার অভাব আমার মনে হয়েছে সেটা হচ্ছে স্টোরি এক্সপ্লেন, অর্থাৎ কিছু কিছু জায়গা আছে যেখানে আমার মনে হচ্ছিল যে একটু বেশি হয়ে যাচ্ছে, মানে শান্ত যে ক্যারেক্টারটা সে অ্যাকচুয়ালি অ্যাক্টর হতে চায়, তার স্বপ্ন, এবং সে জুনিয়র আর্টিস্ট হয়ে সে কাজ করে, এবং জুনিয়র আর্টিস্টদের কী জ্বালা কী যন্ত্রণা সেগুলো যারা এই ফিল্ডে কাজ করেছে তারা অবশ্যই জানে। তো ঠিক শান্তর সাথেও সেই জিনিসগুলোই ঘটে যেগুলো একটা জুনিয়র আর্টিস্টের সাথে করা হয়, এবং তার সেই স্বপ্ন পূরণ, তার অ্যাক্টর হওয়ার যে স্বপ্ন সেটাকে আদতে পূরণ হবে, সেইটা অবশ্যই দেখতে হলে এই সিনেমাটা দেখতে হবে। কিন্তু এখানে তার এই অ্যাক্টর বা এই জুনিয়র আর্টিস্টের যে জার্নিটাকে, সেখানে কিছু ড্রামাটিক সিন রয়েছে যেটা কমেডি করার চেষ্টা করা হয়েছে, সেই ফাইট মাস্টারকে আনা হয়েছে বা সেই ডান্সারকে আনা হয়েছে। তো প্রথম সেই জায়গাগুলো খুবই ভালো লাগছিল, খুবই উপভোগ্য বলে মনে হচ্ছিল, কিন্তু যত সময় গড়িয়েছে কোথাও গিয়ে মনে হচ্ছে এইবার এই পোর্শনগুলো স্ট্রেচ করে বাড়ানো হচ্ছে, যদি ওখানে আরেকটু কাট করা যেত, একটু শর্ট করা যেত, তাহলে আমার মনে হয় বিষয়টা আরেকটু টান হতো। তো কোথাও গিয়ে ওই জায়গাটা মানুষ একটু বোরিং হয়ে যাবে, এবং তারপর যখন আসল টুইস্ট আসবে তারপরে গল্পটা আবার একটা জায়গায় মোড় নেবে, কিন্তু তারপরে ইন্টারভেলের পর আবার একটা জায়গায় গিয়ে গতি হারিয়ে ফেলে, যেখানে নাকি ওই তুফানকে ডেভেলপ করার জন্য, তার ক্রিয়াকলাপকে ডেভেলপ করার জন্য যে এক্সপ্লেনগুলো দিতে থাকে, এবং সেইগুলো আমাদের কাছে খুব একটা অজানা নয়, এবং সেইগুলোকে এতটাই ডিটেলিংয়ে দেখানো হয় যে কোথাও গিয়ে একটু বোর ফিল হয়। তো আমার মনে হয়েছে স্ক্রিপ্টিংয়ের আর একটু যত্নশীল হওয়া উচিত ছিল, তাহলে এই সিনেমাটা একটা পারফেক্ট সিনেমা হতে পারতো। বাদ বাকি এই সিনেমার সমস্ত কিছু ভালো, যেখানে ঠিক যেমনটা দরকার সেখানে তেমনটাই প্রেজেন্টেশন, ক্যামেরার কাজ বলো বা এর যে কোরিওগ্রাফিগুলো যেগুলো বলো, সেট ডিজাইন বলো, কস্টিউম ডিজাইন, সব কিছু কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, প্রতিটা ক্যারেক্টারকেও বেশ মানানসইভাবে প্রেজেন্ট করা হয়েছে। শুধু বৃথা কিছু কমেডির চেষ্টা করা হয়েছে যেটা আসলে জমেনি, কিন্তু ইমোশনগুলো খুব সুন্দর। বিশেষ করে প্রথমে একটা সিন ছিল যেখানে একটা মানে পাড়ার একটা মানুষের বিপদে সারা পাড়া কী করে ঝাঁপিয়ে পড়ে এবং সেই বিপদটা থেকে তাকে উদ্ধার করা হয়, এটা একটা একতার গল্প বলে। তো সেটা আমার বেশ পজিটিভ মনে হয়েছে এই সিনেমার ক্ষেত্রে। এবং অবশ্যই শান্ত বলে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে ভালো লাগে, এবং তার সাথে মেয়েটি অর্থাৎ নাবিলা, তাকেও বেশ ভালো লাগে, এবং সবশেষে একটা হ্যাপি কিছু দেওয়ার চেষ্টা করা হয়েছে, তো সেটাও ভালো। এবং লাস্টের দিকে এই ছবিতে টুইস্টের কিন্তু অভাব নেই, মাঝে মাঝে টুইস্ট আসে, কিন্তু শেষের টুইস্টটা সব থেকে সারপ্রাইজ করে দেবে দর্শকদের। তো সব কিছু ঠিক আছে, কিন্তু ওই যে বললাম স্ক্রিন প্লে আর এডিটিং যদি আর একটু কোথাও গিয়ে ছোটো করা যেত সিনেমাটাকে, আমার মনে হয় সিনেমাটা আরও উপভোগ্য হয়ে উঠতো। তো যাই হোক, একটু কোথাও গিয়ে বড় হয়ে গেছিলো, তাই একটা সময়ের পর মনে হচ্ছিল যে এবার ফিনিশ হওয়া দরকার। বাট আদারওয়াইজ সিনেমাটা কিন্তু খুবই ভালো, যথেষ্ট ভালো সিনেমা, এবং এর ট্রিটমেন্ট ঠিকঠাক আর একটু যদি ঠিকঠাক করতে পারতো তাহলে সিনেমাটা আরও বেটার হতো। বাট যারা বিষয়টাকে এনজয় করবে আশা করি তারা নিরাশ হবেন না। তো একবার অবশ্যই আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখে আসতে পারেন। তো এই ছিল আমার রিয়াকশন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।